হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি নতুন আর একটা টপিক নিয়ে। আমি পলিটিক্যাল সায়েন্সের দুটো ভিডিও দিয়েছি অলরেডি। তোমাদেরকে কোন বই তোমরা কিনতে পারো, দুটো বইয়ের রিভিউ দিয়েছি। তোমরা চাইলে সেই বইগুলো কিনতে পারো। আর আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আর একটা নতুন প্রশ্ন। চলো দেখা যাক আজকের প্রশ্নটা কি আছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদ বলতে কি বোঝো? তত্ত্বটির মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। মানে মেন বিষয় হলো আদর্শবাদ। আজকে আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে আদর্শবাদ। আমরা আগের ভিডিওগুলোতে কি দেখেছিলাম? আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে বিভিন্ন যুদ্ধ হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, তারপরে ইউএনও গঠন, এইগুলো আমরা দেখেছিলাম, তাই তো? আজকে এখানে মেন বিষয়টা হচ্ছে যখন কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে যে আদর্শবাদ বলতে কি বোঝো, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যে মানুষ, আমরা কিন্তু এটা এটা বিশ্বাস যে আমরা শান্তিপ্রিয়। আমরা সবাই শান্তি চাই, আমরা যুদ্ধ কেউ চাই না। তাই একে অপরের সঙ্গে যদি আমরা সহযোগিতা করে চলি এবং মিলেমিশে থাকি, তাহলে আমাদের সবারই ভালো হবে। এইটাই হচ্ছে আদর্শবাদের মূল বক্তব্য। এখানে আমরা একটু সংজ্ঞাটা দেখে নেব। সংজ্ঞাটা কি বলেছে দেখো। আদর্শবাদের সংজ্ঞায় বলেছে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় সেই বিশ্লেষণকারী যা স্থায়ী বিশ্ব শান্তি, যুদ্ধের অবসান, নৈরাজ্যের অবসান ও যুদ্ধ নিরাপত্তা বিষয়কে লক্ষ্য হিসেবে তুলে ধরতে এবং মানব প্রকৃতির শান্তিকামী প্রবৃত্তির উপর গুরুত্ব আরোপ করে। আমি যেটা বললাম সেটা আশা করছি তোমরা বুঝতে পারলে। মানে আমি আগেই বলছিলাম যে মানুষ কিন্তু শান্তিপ্রিয় এবং মানুষ নিজেদের মধ্যে সহযোগিতা করে চললে তাহলে এরকম যুদ্ধ বিবাদ আর হবে না। আসলে আদর্শবাদীরা যেটা চিন্তা করে যে মানুষ যদি নৈতিক এবং সহযোগিতার মধ্যে দিয়ে চলে তাহলে সবারই ভালো হবে। এবার তোমাদের মনে হতেই পারে যে ম্যাডাম, এই আদর্শবাদী যারা ছিলেন তারা কি কোনোদিন পাকিস্তানের নাম শোনেননি বা আমেরিকা রাশিয়ার কোনো খবর টবর দেখেন না নাকি? আসলে সত্যিই তাই। তারা ভাবতো যে আমি তোমার সঙ্গে ভালো সম্পর্ক, আমাদের আশেপাশে বাড়িতে যেটা হয় যে আমি পাশের বাড়ির লোকের সঙ্গে খুব ভালো সম্পর্ক করছি। কিন্তু পাশের বাড়ির লোক ঠিক পেছন থেকে কিছু না কিছু করছে এবং আমার একটা ক্ষতি হচ্ছে। এটা এটা সবার সঙ্গে হয় না। মানে বা সব পাশের বাড়ির লোকরা এরকম হয় না। কিন্তু বেশ কিছু দেশের ক্ষেত্রে যেটা হয়, একে অপরের সঙ্গে ঝামেলা করতে থাকে। যেটা আমাদের সঙ্গে পাকিস্তানের প্রত্যেকটা মুহূর্তেই লেগে আছে আরকি। এই বিষয়টা মানে আদর্শবাদীরা ভাবতো যে ভালো করা যায়, সম্পর্কটাকে ভালো করা যায়। কিন্তু বাস্তবে সেটা কিন্তু সত্যিই কঠিন। এবার আসি আদর্শবাদের বৈশিষ্ট্যগুলো কি ছিল। প্রথম বৈশিষ্ট্য যেটা বলছিলাম যে নৈতিকতার প্রতি গুরুত্ব। আ আমরা একবার এটা পড়ে নেব, তারপরে জিনিসটা বুঝবো। আদর্শবাদে রাষ্ট্রগুলি পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে নৈতিকতা বা মরালিটিকে গুরুত্ব দেওয়া হয় আদর্শবাদে। সাধারণত নৈতিক আদর্শ ও মূল্যবোধ বিশ বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে তুলতে সাহায্য করে। ফলে রাষ্ট্রগুলি পারস্পরিক সম্পর্ক স্থাপনে যুদ্ধ। আসলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে এখানে যে ধরো আমার আমাদের বাগান আছে। আমাদের বাগানের কোনো গাছ থেকে কেউ হয় ফুল চুরি করেছে, নয়তো কোনো ফল চুরি করেছে। যেমন যেটা আমাদের বাড়ি থেকে প্রায়ই হয়ে থাকে। প্রায় মানে মোস্ট অফ দ্যা দিন এই চলতেই থাকে। তো ধরতে পারি না চোরগুলোকে। ধরতে পেরেও যদি এরকম বলি, "না বাবা, চুরি করতে নেই, চুরি করলে ঠাকুর পাপ দেবে।" এবং সে ভাবলো যে হ্যাঁ, সত্যিই ঠাকুর পাপ দেবে। চলো আমি আর চুরি করব না। মানে এইরকম আদর্শবাদের চিন্তাভাবনাটা কিছুটা এইরকম আরকি। বা এরকমও বলতে পারে, "আমার কাছে তো এত আছে, কি অসুবিধা আছে? তুমি তো আমাকে চাইলেই আমি দিতাম। কোনো অসুবিধাই নেই।" এইরকম ভাবে নৈতিক কথা বলছে। নৈতিক ব্যাপারটা হচ্ছে যে সামান্য আমাদের আ নৈতিকতা, মানে তোমাদেরকে যদি বোঝাতে চাই যে ধরো তুমি কারো দরজা খুলে কারো বাড়িতে গেছো এবং তার বাড়ি থেকে বেরিয়ে আসছো দরজাটা বন্ধ না করে। এটা
তোমাকে দরজাটা বন্ধ করে আসতে হবে। এটার কোনো রুলস রেগুলেশনস নেই, কিন্তু এটা নিজের নৈতিক কর্তব্য বা নৈতিক জ্ঞান যে দরজাটা বন্ধ ছিল, আমাকে দরজা বন্ধ করে দিয়ে যাওয়া উচিত। অথবা কারো ঘরে, বাড়ির কারো ঘরেও ঢুকতে গেলে একবার নক করে যাওয়া উচিত, যাতে এইগুলো, এই ছোট ছোট জিনিসগুলোকে বলা হয় নৈতিকতা। তো এটাই আর কি, যে এদের এতটাই এরা নৈতিকতার প্রতি গুরুত্ব দিয়েছে যে মনে হচ্ছে যে বললেই একটা দেশ একটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। মানে পাকিস্তান আমাদের দেশে বোম মারলো, তাকে বললাম না না, বোম মারতে নেই, এরকম মারলে দেশের অনেক ক্ষতি হয়ে যায়, এরকম মেরো না। এক পাকিস্তান শুনে নিল। চলো আমরা নেক্সট পয়েন্টে বুঝবো। নেক্সট পয়েন্টে আছে পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্ব। আদর্শবাদী তত্ত্ব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব দিয়েছে। কারণ রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার রেষারেষি থাকলে যুদ্ধমুক্ত শান্তিপূর্ণ আদর্শ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা স্থাপন করতে হবে। এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা আসলে হচ্ছে, এটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে বোঝার চেষ্টা করি, যে মানে আমাদের ক্লাসরুম যদি আমরা ভেবে নিই, যে ক্লাসরুমে একটা গ্রুপ স্টাডি জোন করা হচ্ছে। যে আমরা যেটা করি যে এই তুই আমাকে নোটসটা দিয়ে দিবি, আমি তোকে নোটসটা দিয়ে দেবো। যেমন আমার ছাত্ররা করে, ছাত্রছাত্রীরা, যে আমি হয়তো কোনো একদিন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলাম, সেদিন যারা এসেছিল পরের দিন যখন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিচ্ছি, আগের দিনে যারা এসেছিল তারা, তাদের মধ্যে কেউ হয়তো আসেনি, তো এরা কথা বলে নিল, এই ওই দিনেরটা আমি তোকে দিয়ে দেবো, আর এই দিনেরটা তুই আমাকে দিয়ে দিস। এই হচ্ছে সম্পর্ক। এইভাবে যদি আমরা প্রত্যেকটা দেশ এরকম ভাবে চলি, যে আমার দেশে পেঁয়াজ নেই, তুমি আমাকে পেঁয়াজটা দাও, তোমার দেশে আলু নেই, আমি আমার দেশ থেকে আলু পাঠিয়ে দিচ্ছি, কি অসুবিধা আছে? কি ভালো না ব্যাপারটা? তো সো কুল। তারপর কি হলো? তারপর ধরো আমি তো আলু পাঠিয়ে দিলাম, আর পেঁয়াজ নেওয়ার সময় বললো পেঁয়াজের দাম কিন্তু 3 গুণ ভাই। ব্যাস, আদর্শবাদ শেষ হয়ে গেল, ছুটিতে চলে গেছে। তারপর এটা হয় যে আমরা যদি একটা ভাবি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেমন আমার স্কুলে রয়েছে, তো আমি হয়তো সেখানে কিছু নোটস দিয়েছি। এবার কোনো স্টুডেন্ট হয়তো সেটা ডিলিট হয়ে গেছে কোনো স্টুডেন্টের কাছ থেকে। সে হয়তো কোনো স্টুডেন্টের কাছে চাইলো। সে বলল, "না আমি দেব না।" তোর ডিলিট হয়ে গেছে তুই বুঝবি। আমি কেন দেব? এবার সে তখন কি করবে? "ম্যাম দিচ্ছে না দেখুন।" তাই বলবে তো? এবার আসবে কার কাছে? আমার কাছে। আমি কি গ্রুপের অ্যাডমিন। আমি আবার কি করতে পারি? এক সেন্ড করে দিতে পারি। অথবা বলতে পারি যার কাছে আছে সে দিয়ে দাও, বা যে দিচ্ছে না তাকে বলতে পারি, "ভাই তুই দিয়ে দে, হচ্ছে এটা তোকে দিতেই হবে।" মানে একজন অ্যাডমিনের থাকা দরকার আছে। এখানে বলতে চাইছে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একটা ভূমিকা। একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তো দেখা যাক, আমরা লেখাটা পড়বো, তারপরে আরেকবার বুঝবো। আদর্শবাদের তাত্ত্বিকগণের মতে যুদ্ধের পরিস্থিতিকে নির্মূল করতে এবং আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সক্রিয় উপস্থিতি থাকা দরকার। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিত থাকা দরকার। তারা মনে করতেন আন্তর্জাতিক স্তরে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপন করলে অন্তরাষ্ট্রীয় সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে নৈরাজ্যমূলক অবসান ঘটবে। এই জায়গাটা বোঝো কি বলতে চাইছে? বলছে যে একটা যদি সংস্থা থাকে, মানে আমি এখানে সবাইকে থামিয়ে দিতে পারি, বকে থামাতে পারি, বুঝিয়ে থামাতে পারি। এটা বকে থামানোর বিষয় আসছে না, পুরোটাই বুঝিয়ে থামাচ্ছি যে উম, আ, ঠিক আছে, এরকম করতে নেই, এরকম করাটা উচিত না, তোমারই তো বন্ধু, তোমার দেওয়া উচিত। ঠিক আছে, ও আসেনি তো কি হয়েছে, দিয়ে দাও। এইভাবে বোঝাতে পারি। তো সেই রকমই একটা সংস্থা তৈরির কথা ভাবা হলো, যে প্রত্যেকটা দেশ ঝামেলা না করে একে অপরকে সহযোগিতা করবে, তার জন্য একটা আন্তর্জাতিক সংস্থা তৈরি করার কথা বলা হলো। এবার এবারে আসলেন রাষ্ট্রপতি উড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের পর অশান্ত পৃথিবীকে শান্তি ফেরানোর জন্য মিত্র শক্তিতে কারা ছিলেন? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া উদ্যোগে বিশ্বের প্রধান রাষ্ট্রগুলিকে নিয়ে 1920 সালে 10ই জানুয়ারি প্রতিষ্ঠা করা হয়েছিল কি? লিগ অফ নেশনস। মানে আমরা এটাকে বলতে পারি যে ওয়ার্ল্ড পিস হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিগ অফ নেশনস, যেখানে সবাই বলবে না আমরা নো ফাইট অনলি টক। ঠিক আছে, কিন্তু তার মধ্যে কে? হিটলার কি বললেন? ভাই আমি এসব কথা মানছি না, মানবো না।
আমি গ্রুপ থেকে লেফট হব। ব্যাস, হয়ে গেল। হোয়াটসঅ্যাপ গ্রুপ, শান্তির হোয়াটসঅ্যাপ গ্রুপের শেষ। যাই হোক, দেখা যাক। তারপর বলছে 4 নম্বর বলছে যে কূটনীতি ও আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান। আদর্শবাদীরা মনে করেন পারস্পরিক আলাপ আলোচনা ও কূটনীতির প্রচেষ্টার সাহায্যে শান্তিপূর্ণভাবে বিবাদ মীমাংসা করা সম্ভব। মানে ধরো তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, মানে ঝগড়া করতে এসেছো কিছু একটা বিষয় নিয়ে। এই শোনো শোনো শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই, হ্যাঁ এইটা হয়েছে তো। তখন আমি বললাম, আরে এসেছো আমার বাড়ি কি, আচ্ছা শুনছি তোমার কথা, আসো আসো বসো, 1 কাপ চা খাও, তারপরে না হয় তোমার কথা শোনা যাবে। তাহলে তো যে ঝগড়া করতে এসেছিল সে কি বলবে, হ্যাঁ চলো চলো 1 কাপ চা খাই, তারপরে না হয় বসে আলোচনা করা যাবে, বলবে? চলো আরে রাখুন তো আপনার চা, আমি আগে জানতে চাই আপনার ছেলে। আমাকে বলবে, আমাকে আমার বাড়িতে যদি আসে, আপনার মেয়ে কেন আমার ছেলেকে মেরেছে, হ্যাঁ এত বড় সাহস আপনার মেয়ে, দেখুন আমি দেখে নেব, তাই তো? তো বা আমার মেয়ে হয়তো মারেইনি, এসে একটা কমপ্লেন্ট হতেই পারে। যাই হোক, এরকম ভাবে তো সমাধান কি সম্ভব? একটা দেশ আমার দেশে বোম মেরে দিয়েছে বা বোম মারতে আসছে। আমি তাকে বললাম, "না, না বোম মেরো না, মেরো না। এটা ভালো না, এটা ভালো কাজ না।" তবে সে বোম নিয়ে উল্টো দিকে চলে যাবে? এটা হয়? তো যাই হোক, এখানে যেটা বলছি, বাদীরা মনে করতেন পারস্পরিক আলাপ আলোচনা, কূটনৈতিক প্রচেষ্টার সাহায্যে শান্তিপূর্ণভাবে বিবাদ মীমাংসা করা সম্ভব। তাদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধের সম্ভাবনা দূর করে স্থায়ী শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করা যায়। সুতরাং কোন পরিস্থিতিতেই তারা সহিংসতা, শক্তি প্রদর্শন ও সামরিক আক্রমণের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি গ্রহণযোগ্য মনে করেন না। এরপরে রাষ্ট্রের ভূমিকায় গুরুত্ব, রাষ্ট্রের ভূমিকার গুরুত্ব বা এখানে বলতে চাইছে যে রাষ্ট্র মানে একটা দেশ, সেই দেশ পুরো ব্যাপারটাকে নজর রাখবে। যেমন আমাদের ক্লাসে থাকে একজন মনিটর, মনিটর পুরো ক্লাসটাকে কি করে, কন্ট্রোল করে, স্যার না থাকলে কন্ট্রোল করে। আর মাঝে মাঝে তো মনিটরও নিজের বেঞ্চে ঘুমিয়ে পড়ে, তখন কি হয়, লাস্ট বেঞ্চে সবাই গিয়ে গন্ডগোল পাকায়। তো সেই রকমই ব্যাপারটা হচ্ছে, রাষ্ট্র যখন নিজের স্বার্থ দেখতে ব্যস্ত হয়ে যাবে তখন কি হবে, তখন আবার সেই আহ, অনৈতিক ব্যাপার-স্যাপার শুরু হয়ে যাবে, আবার সেই যুদ্ধের দিকে চলে যাবে। তো আদর্শবাদের মত অনুসারে আন্তর্জাতিক ব্যবস্থার কেন্দ্রীয় শক্তি হলো রাষ্ট্র, মানে রাষ্ট্রই এখানে হিরো। আদর্শবাদের কথা অনুযায়ী বিশ্ব বিশ্ব রাজনীতিতে প্রধান কার্যকরী ভূমিকা পালন করে রাষ্ট্র, কারণ রাষ্ট্রকেই আন্তর্জাতিক রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়। এবার ইতিবাচক মানবিক মানব চরিত্র। আদর্শবাদীরা মনে করেন মানুষের প্রকৃতি মূলত, আমি যেটা প্রথমে বলছিলাম, যে শান্তিপ্রিয়, সহযোগিতামূলক। মানুষের চরিত্র স্বার্থপর ও ক্ষমতালোভী নয়। আমার এটা পড়ে আমার নিজেরই হাসি লাগছে। যাই হোক, তাই মানুষ প্রকৃতিগতভাবে, কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? অন্যকে সাহায্য করতে আগ্রহ হয়। এই সহযোগিতার মনোভাবই মানব সভ্যতার বিকাশের মূল ভিত্তি হিসেবে কাজ করে। তবে 1930-এর দশকে আন্তর্জাতিক রাজনীতির জাতীয় স্বার্থের উচ্চতা, ইউরোপের ফ্যাসিবাদ আর ন্যাসিবাদ, মানে ওই হিটলার আর ম্যাথসনি, তবে 1930 দশকের থেকে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের উচ্চতা, ইউরোপে ফ্যাসিবাদ মানে মুসোলিনি এবং ন্যাৎসিবাদ মানে হিটলার এর উদ্ভব হয়। ক্ষমতার রাজনীতির প্রাধান্য, অর্থনৈতিক মন্দা, স্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে সন্দেহ, এইগুলো আদর্শবাদের সীমাবদ্ধতা ও অকার্যকারিতা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। ব্যাস, এরা দুজন আসলো আর আদর্শবাদের গল্প শেষ। এবার দেখো, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে হতে পারে এটা হয়তো বাস্তবে ততটাও সত্যি নয়, কিন্তু অনেকটাই সত্যি। কারণ এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি, আমরা সবাই শান্তিতেই বেঁচে থাকতে চাই। যুদ্ধ আমরা সত্যিই সাধারণ মানুষরা কেউ চাই না। তো আমরা যদি পাশাপাশি বাড়ির লোকের সঙ্গে সহযোগিতা করে চলি, এবং প্রত্যেকটা দেশ সত্যিই যদি প্রত্যেকটা দেশের সঙ্গে সহযোগিতা করে চলে, তাহলে দেখা যাবে যে এই গোলা বারুদ
বিভিন্ন অনঅর্থনৈতিক দ্রব্য যেগুলো উৎপাদন হয় সেগুলো উৎপাদন না হয়ে সবার ভালো হচ্ছে সেটাই দেখা যাবে। তো এই ছিল ছোট্ট একটা আহ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা এই নোটসটা পেতে চাও, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।